মন্তব্য জানতে চাই যে একের পর এক যে মব হচ্ছে, মবের পরে সরকার সিদ্ধান্ত নিচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি। আজ আমরা দেখলাম মাহফুজ আলম একটি আপনার পোস্ট করেছেন, তার ফেসবুক পোস্ট থেকে আমি একটু আপনাদের পড়ে শোনাই। অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। তো আপনার কি মনে হয় না 6 মাস লাগলো এটা বুঝতে, এটা একটু বেশি সময় হয়ে গেল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ। গভর্নমেন্ট কিন্তু আসলে ধরেন গভর্নমেন্টে যেমন মাহফুজ আলমের কথা বললেন বা আরও যারা আছেন, গভর্নমেন্ট হওয়ার ইনিশিয়াল পরপরই তারা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত ছিলেন। বাংলাদেশের যেই ভঙ্গুর একটা কাঠামো রেখে গেছে শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার, সেই কাঠামোগুলি আসলে বুঝে উঠতেই আমার ধারণা তাদের বেশ কিছু সময় কিন্তু মাজার ভাঙা হয়েছে, একের পর এক দীর্ঘদিন ধরে মাজার ভাঙা হয়েছে। এর মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি কিন্তু তারা রেসপন্স করছেন, তারা ভার্বালি রেসপন্স করছেন, অনেক ক্ষেত্রে হয়তো কিছুটা আংশিক অ্যাকশন নিছেন, কিন্তু ফুল অ্যাকশনে তারা আসলে যেতে পারেন নাই, সেটা সত্য। ফুল অ্যাকশনে তারা যেতে পারেন নাই, যেটা নিতাইদাও বললেন যে আসলে এই যে সমাজটা যেই পরিস্থিতিতে আছে, আমাদের এই এই তর্কগুলি কিন্তু, এই দ্বন্দ্বগুলি কিন্তু গত 16 বছর যাবৎ সমাজের মধ্যে থেকে হয়ে উঠতেছিল, এবং সেগুলোকে আওয়ামী লীগ সরকার ধরেন কোনো ধরনের সমাধানের পথ বা এটাকে তর্ক বিতর্কের মাধ্যমে একটা জাতির তো উত্তরণ ঘটে, সেই উত্তরণের পথে না গিয়ে সবগুলি পক্ষকে অস্ত্রের মুখে, এই যেমন ধরেন যে এই যে ইসলামিস্ট যাদেরকে বলা হচ্ছে বা যারা এই আজকে এই কাজগুলি করতেছেন, তাদেরকে কিন্তু গত 16 বছর তাদের তো কিছু কথা আছে, কিছু চিন্তা আছে, কিছু সে আছে, সেগুলি কি অ্যাকচুয়ালি, সেগুলির সাথে সমাজ এঙ্গেজ হয়ে সেগুলিকে পর্যালোচনার মধ্যে এনে তারপরে একটা জাতি, এগুলিকে ধামাচাপা দিয়ে রাখলে আসলে এটার সমাধানটা হবে না। আওয়ামী লীগ সরকার গত 16 বছর সেই কাজটা করেছে। তারা একদিকে অস্ত্রের মুখে জিম্মি করে এদেরকে তুলে নিয়ে নির্যাতন করেছে, অন্যদিকে সমাজে কিন্তু এই 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 জিনিসগুলি কিন্তু সমাজে থেকেই গিয়েছিল। সমাজে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেই এমপি একজন বরকতুল্লাহ সাহেব, সম্ভবত ওনার নাম রহমতুল্লাহ সামথিং, উনি বলতেছিলেন যে সংসদে দাঁড়িয়ে যে 2 কোটি সালাফি ভোট হলো গিয়ে আওয়ামী লীগের পকেটে যাবে। উনি একজন সালাফি লিডার। সালমান এফ রহমান সাহেবকে আমরা দেখেছি, তিনি সালাফিদের প্রচুর ফান্ড করেছেন, ট্রাস্টি বোর্ডেও ছিলেন, সম্ভবত 5 আগস্টের পরে তার নাম প্রত্যাহার করা হয়েছে সেই ট্রাস্টি বোর্ড থেকে। আমরা দেখেছি গভর্নমেন্টের ভেতর থেকে। আগামী ইলেকশনে কাদের পকেটে যাবে সালাফি ভোট, কি মনে হয় আপনার? সেটা আসলে এখনো নিশ্চিত না, আসলে কাদের পকেটে যাবে সেটা আসলে আরো ইলেকশনের যখন মৌসুম তৈরি হবে তখন আমরা দেখবো আসলে যে কাদের পকেটে যায় ভোটটা। কিন্তু এই যে এই জিনিসগুলি আমি বলছি, এই তর্কগুলি কিন্তু সমাজে আমরা কখনো এগুলিকে সলভ করার উদ্যোগ নেইনি। এক, সেকেন্ড হলো যে আজকে যেই ঘটনাটা ঘটলো, এই যে এবং যা ঘটছে আর কি গত 6 মাসে, আমরা কিন্তু সচেতন, যেটা সাইদ আব্দুল্লাহ বললেন যে আমরা কিন্তু এই যে হত্যাকাণ্ড 5 আগস্টের পরে একদম ম্যাস লেভেলে, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু ঠেকিয়ে দিয়েছে। আরও অনেক কিছু আমরা দেখেছি যে যখন এই মেয়েদের ফুটবল বন্ধ করলো, আবার যখন পুনরায় এটা চালু করার ঘোষণা দিল সরকার, তখন কিন্তু দ্বিগুণ লোক হয়েছে সেই মাঠে। আমরা খবর এরকম নিউজ পেয়েছি যে সেখানে দ্বিগুণ উৎসাহে মানুষ খেলা দেখতে এসেছে। সুতরাং এই যে কাজগুলি করতেছে, এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে সমাজের উল্লেখযোগ্য পরিমাণ অংশ এই কাজ করছে না। মানে আমরা যদি বলি যে আমাদের সমাজটাই এইরকম, অনেকে এটা বলতে পছন্দ করেন যে আমাদের সমাজই এইরকম, সমাজের লোকজনই এইরকম, এটা ভুল। কিন্তু আওয়ামী লীগের যে বয়ান, ভারতের যে বয়ান, যে এখানে একটা ইসলামী মৌলবাদের জন্ম হচ্ছে, সেই বয়ানের সপক্ষে যাচ্ছে তো, এবং দৃষ্টান্ত হিসেবে দেখতে গেলে একের পর এক অনেক দৃষ্টান্ত আছে এখানে, তুহিন খান। হ্যাঁ, সেটা যাচ্ছে, সেই জায়গাটাই আমরা প্রতিবাদ করতে চাচ্ছি যে যারা, যেমন ষড়যন্ত্র তত্ত্বের কথা আসছে, এটা যদি ষড়যন্ত্র হয়ও, মানে আমি ধরলাম যে কেউ ষড়যন্ত্র করার জন্য তসলিমা নাসরিনের বই সেখানে রেখেছেন যাতে তার উপরে হামলা হয়, বা এই ধরনের কোনো ষড়যন্ত্র তত্ত্ব আমি ভাবলাম, তাহলে যারা এটাকে উস্কাচ্ছেন তারাও তো সেই ষড়যন্ত্রের অংশ। যারা সেই ফাঁদে, একজন ফাঁদ পাতবেই আপনার জন্য, আপনি কেন সেই ফাঁদে পা দিবেন? যারা সেই ফাঁদে পা দিচ্ছে তারা তো সেই ষড়যন্ত্রের অংশ। আমি কথাটা এই জায়গার থেকে বলছি যে যেই জনগণ 5 আগস্টের পরে সমূহ সুযোগ থাকা সত্ত্বেও, 3 দিন কোনো ল অ্যান্ড অর্ডার নাই, 3 দিন কোনো দেশে সরকার নাই, সমূহ সুযোগ থাকা সত্ত্বেও যেই জনগণ কিছুই করলো না, মন্দির পাহারা দিল, তারা দেশে একটা সুস্থ পরিবেশ ধরে রাখার ট্রাই করলো, সেই জনগণ কেন 6 মাস পরে মেয়েদের ফুটবলে বাধা দিবে, কতল করার আহ্বান জানাবে, কিংবা এই বইমেলায় মব তৈরি করে তারা কেন এটা করবে? সেই জনগণ কেন করবে? আসলে সেই জনগণ কাজটা করছে না এখানে। তাহলে এই তৌহিদি জনতার নেপথ্যে কারা আছে এখানে? ধরেন আমি বলি, এই ডাইনামিক্সটা একটু অনেক ধরনের ব্যাপার আছে। আমাদের লোকাল পলিটিক্স আর এই যে এখানে পলিটিক্স কিন্তু অনেক ক্ষেত্রে এক না। যেমন রিসেন্টলি আমরা একটা সংবাদ দেখেছি যে সিলেটের কোথাও একটা জায়গায় হোটেলে 8টা ছেলে মেয়েকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং পরে আমরা সেখানে আরো ন্যারেটিভ পাইলাম যে সেই হোটেলওয়ালার কাছে চাঁদা চাওয়া হয়েছে, যখন সে চাঁদা দেয় নাই তখন এই হোটেলের মধ্যে
এভাবে ইয়ে করা ঘটনাটা হয়েছে। ঘটেছে। সুতরাং লোকাল যেটা নিতাইদা বললেন যে আমাদের যে লুটেরা পুঁজি, এই লুটেরা পুঁজির সাথে এই ধরনের মবের ঘটনা একটা সম্পৃক্ততা আছে। সেই সম্পৃক্ততাটা ধরেন অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, চাঁদা চাইছে আপনার কাছে, আপনি হয়তো চাঁদা দেন নাই। এখন বাংলাদেশে হয় কি, আমাকে কেউ চাঁদা দিচ্ছে না সেজন্য আমি তার উপরে হামলা করবো, এটা বললে তো আর কেউ আপনাকে মানে সাপোর্ট করবে না। তখন বলতে হবে কি যে অমুক হলো নাস্তিক, মানে বা অমুক হোটেল, তার হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়, অনৈতিক কার্যকলাপ হয়। এটা বললে তখন জনগণের সাপোর্ট দ্রুত পাওয়া যায় এবং তার উপরে তাকে একটা শায়েস্তা করা যায় যে সে আমাকে চাঁদাটা দেয় নাই কেন। লোকাল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার আমি ওই যে ফুটবলের ঘটনাটা একটু বলি, শেষ করি। মেয়েদের ফুটবল যে বন্ধ করা হলো আপনার ওই যেটা পরে সলভ হলো, রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটছে রংপুরে, ওটার কথা আমি বলছি না, আগে জয়পুরহাটের যে ঘটনাটা, সেখানে আমরা দেখেছি যে ফুটবল যিনি আয়োজন করেছেন তিনি একজন বিএনপি নেতা স্থানীয়, এবং যিনি এটার বিরুদ্ধে প্রতিহত করার আহ্বান জানালেন তিনি একজন জামাত নেতা নজরুল ইসলাম সাহেব। তো এখন দেখেন এই ঘটনাটার সাথে পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে। হয়তো বিএনপি নেতা ওইখানে অনেকে অভিযোগ জানাইছে যে উনি মাঠ দখল করে 3 দিন টিকিট নিতেছে, অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। জামাত নেতা হয়তো দেখতেছেন যে আরে এই এলাকায় পলিটিক্স উনি করতেছে, তাহলে আমার পলিটিক্স কি হবে, তাকে একটু বাধা দিই। মানে ওনার তো এটাই পলিটিক্স যে এখানে না, বিএনপি কিন্তু তার মানে সে সেল করছে নারীরা ফুটবল খেলতে পারবে না, আপনি বিষয়টা খেয়াল করেন। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে এই মতাদর্শিক এই আইডিয়াটা সেলেবল কি না, আমি সেটাই বলতেছি যে এই মতাদর্শিক পর্দাগুলোকে কাজে লাগিয়ে, এটা তো একটা মতাদর্শিক পর্দা। আমাদের দেশের আপনি 100% মানুষের জরিপ করেন, মেয়েদের ফুটবল খেলা নিয়ে কেউ বদার্ড না। এবং এই মানে যারা এই কাজগুলি করতেছে, কারণ আমরা দেখছি যে দ্বিগুণ উৎসাহে মানুষ খেলা দেখতে আসছে, এটা কি প্রুফ করে? এটা প্রুফ করে যে ওই গ্রামের মানুষ এটা নিয়ে বরং উৎসাহিত। এটা আপনি বলছেন, কিন্তু সব রাজনৈতিক দলের নেতারা বা কর্মীরা এটা মনে করে কিনা এটা এখনো আলোচনা সাপেক্ষ ব্যাপার আমি মনে করি। আমি সাধারণ মানুষের কথা বলছি, নট রাজনৈতিক নেতা কর্মী। এটা তো সাধারণ মানুষের নামে হচ্ছে যে মানুষ পছন্দ করে না, মানুষ চায় না, জনগণের নামে হচ্ছে। সেজন্য বললাম যে এটা এই রাজনৈতিক পর্দাগুলি আছে। সুতরাং এই রাজনৈতিক পর্দাগুলি, এবং যেটা আপনি বলেন, আমি জাস্ট 1 সেকেন্ড বলে শেষ করি, সেটা হলো যে এই যে তসলিমা নাসরিনের ঘটনাটায় সে যে আবার রিভাইটালাইজ হইলো এবং আওয়ামী লীগের যে ষড়যন্ত্র করার পথগুলো খুলছে, আমাদের এই যেটা মব হোক বা অনেকে বলতেছেন বিপ্লবী ছাত্র জনতা হোক, সেটা তৌহিদি জনতা হোক, প্রত্যেক জনতাই আন্দোলনে অংশগ্রহণ করছে। প্রত্যেক জনতারই বোঝা উচিত যে 5 আগস্টের পরে আমরা যেরকম বৃহত্তর ঐক্য তৈরি করেছিলাম ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য, এই মুহূর্তে এটা আরো বেশি জরুরি। কারণ এখন যদি এই মুহূর্তে এটা যদি করা না যায়, বৈশ্বিক রাজনীতি আছে, অনেক হিসাব নিকাশ আছে, আমাদের এই জায়গাটা পরিষ্কার রাখা দরকার। এই এবং গভর্নমেন্টের জায়গা থেকে উচিত যারা এগুলি করছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ অতি দ্রুত নেওয়া। এটা গভর্নমেন্টের স্বার্থেই গভর্নমেন্টের করা উচিত।